একজন মানুষ কিভাবে একটা সেলো জাতির স্বাস্থ্যের গতিপথ বদলে দিতে পারেন? ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর জীবনটা ঠিক সেই প্রশ্নেরই একটা জলযন্ত্র উত্তর। চলুন আজ আমরা পরিচিত হই মানুষের ডাক্তার হিসেবে পরিচিত এই কিংবদন্তির সঙ্গে। চিকিৎসক, মুক্তিযোদ্ধা, নীতি নির্ধারক, তিনটা পরিচয় কিন্তু এক একটা বিশাল অধ্যায়ের মতো। কিন্তু ভাবুন তো, যখন এই তিনটা সত্তা একজন মানুষের জীবনেই মিলেমিশে এক হয়ে যায়, তখন তো ইতিহাস তৈরি হয়। ডক্টর জাফরুল্লাহ চৌধুরীর জীবনটা ছিল ঠিক তেমনই। আসুন দেখি কিভাবে তিনি এই তিনটা ভূমিকাকে এক সুতোই গেঁথেছিলেন। তো প্রথমেই চলুন পরিচিত হয়ে নিই এই কিংবদন্তির সাথে। কে ছিলেন তিনি, আর ঠিক কোন কাজগুলো তাকে এতটা স্মরণীয় করে রেখেছে? ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী, তিনি ছিলেন একাধারে একজন চিকিৎসক, জনস্বাস্থ্যকর্মী আর একজন মুক্তিযোদ্ধা। ১৯৪১ সালে জন্ম নেওয়া এই মানুষটি শুধু গণস্বাস্থ্য কেন্দ্র প্রতিষ্ঠা করেননি, তিনি ছিলেন বাংলাদেশের সেই যুগান্তকারী জাতীয় ওষুধ নীতি ১৯৮২-এর অন্যতম প্রধান একজন রূপকার। মানে এমন একটা নীতি যা দেশের স্বাস্থ্য খাতকে কিন্তু চিরদিনের জন্য বদলে দিয়েছিল। এখন আমরা দেখব তার জীবনের সেই বিশেষ মুহূর্তটা, যখন একটা মাত্র সিদ্ধান্ত তার পুরো জীবনের গতিপথটাই একদম বদলে দিয়েছিল। একবার কল্পনা করুন, ১৯৬৪ সালে ঢাকা মেডিকেল থেকে এমবিবিএস পাশ করলেন, এরপর চলে গেলেন বিলাতে উচ্চশিক্ষার জন্য। ১৯৬৭ সালে এফআরসিএস প্রাইমারি পরীক্ষাতেও পাশ করে ফেললেন। মানে একটা দারুণ উজ্জ্বল ভবিষ্যতের সব আয়োজনই কিন্তু প্রায় শেষ। কিন্তু ১৯৭১ সাল সবকিছু ওলটপালট করে দিল। নিজের ফাইনাল পরীক্ষার ঠিক আগে তিনি লন্ডনের সেই নিশ্চিত জীবনটা পেছনে ফেলে দেশের ডাকে সাড়া দিলেন। প্রশ্নটা তো এখানেই, তাই না? কেন কেন একজন এত সম্ভাবনাময় তরুণ চিকিৎসক তার চূড়ান্ত পরীক্ষাটা না দিয়ে একটা অনিশ্চিত যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ার সিদ্ধান্ত নিলেন? উত্তরটা আসলে খুব সহজ। দেশের প্রতি তার গভীর ভালোবাসা আর দায়িত্ববোধ। যুদ্ধক্ষেত্রে তার ভূমিকা কিন্তু শুধু একজন যোদ্ধা হিসেবেই থেমে থাকেনি। তিনি সেখানে এমন কিছু করেছিলেন যা ছিল এক কথায় বৈপ্লবিক। লন্ডন থেকে ফিরে তিনি এক মুহূর্ত সময় নষ্ট করেননি। সোজা ভারতে গিয়ে আগরতলার মেলাঘরে গেরিলা ট্রেনিং নিলেন এবং ডক্টর এম মবিনের সাথে মিলে প্রতিষ্ঠা করলেন বাংলাদেশ ফিল্ড হাসপাতাল। আর এটা কিন্তু কোনো ছোটখাটো উদ্যোগ ছিল না, ৪৮০ শয্যার এক বিশাল হাসপাতাল। যুদ্ধের ওই ডামাডোলের মধ্যে এমন একটা হাসপাতাল প্রতিষ্ঠা করা আর সেটা চালানো, এক কথায় অবিশ্বাস্য একটা ব্যাপার ছিল। এখানেই তার আসল উদ্ভাবনী ক্ষমতার পরিচয়টা পাওয়া যায়। তিনি এমন এক নতুন সেবা পদ্ধতি চালু করলেন যা আগে কেউ ভাবতেও পারেনি। তিনি গ্রামের সাধারণ নারীদের, যাদের কোনো প্রাতিষ্ঠানিক চিকিৎসা জ্ঞান ছিল না, তাদেরকেই বেছে নিলেন। তাদেরকেই প্রাথমিক স্বাস্থ্য বিষয়ে নিবিড় প্রশিক্ষণ দিয়ে প্যারামেডিক হিসেবে তৈরি করলেন। আর এই প্রশিক্ষিত নারীরাই আহত মুক্তিযোদ্ধা আর সাধারণ মানুষের সেবায় নিজেদেরকে নিয়োজিত করেন। তার এই কাজটা যে কতটা যুগান্তকারী ছিল তার সবচেয়ে বড় প্রমাণ মেলে যখন এটি ছাপা হয় বিশ্বের অন্যতম সেরা মেডিকেল জার্নাল দ্য ল্যান্ডসেটে। ভাবা যায়, যুদ্ধের ময়দানে তার এই সাধারণ কিন্তু অসাধারণ উদ্ভাবনটা এভাবেই আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছিল। যুদ্ধ শেষ হল, কিন্তু ডক্টর জাফরুল্লাহর সংগ্রাম থামেনি। বরং এবার তার লড়াই শুরু হল দেশের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবার অধিকারটা নিশ্চিত করার জন্য। স্বাধীন বাংলাদেশে তিনি প্রতিষ্ঠা করলেন গণস্বাস্থ্য কেন্দ্র। তবে তার সম্ভবত সবচেয়ে যুগান্তকারী অবদান ছিল ১৯৮২ সালের জাতীয় ওষুধ নীতির খসড়া তৈরিতে মূল ভূমিকা পালন করা, যা দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে একেবারে আমূল বদলে দেয়। তখনকার সমস্যাটা ছিল বেশ মারাত্মক। দেশ ছেয়ে গিয়েছিল বহুজাতিক কোম্পানির বানানো অনেক অপ্রয়োজনীয় আর দামি বিদেশি ওষুধে, যা সাধারণ মানুষের নাগালে একেবারেই বাইরে ছিল। তো এর সমাধান হিসাবে তিনি যেই নীতিটা আনলেন তার লক্ষ্য ছিল একটাই: দেশের মানুষের জন্য সাশ্রয়ী মূল্যে অত্যাবশ্যকীয় ওষুধের যোগান নিশ্চিত করা। আর এই একটা পদক্ষেপ বাংলাদেশের ওষুধ শিল্প আর জনস্বাস্থ্যে এক সত্যিকারের বিপ্লব এনেছিল। সবশেষে চলুন তার ব্যক্তিজীবন আর তিনি কি উত্তরাধিকার রেখে গেছেন সেদিকে একটু তাকানো যাক, যা তার কাজের মতোই শক্তিশালী। তার কাজের স্বীকৃতি কিন্তু দেশ এবং বিদেশ দুই জায়গা থেকেই এসেছে। ১৯৭৭ সালে তিনি পান দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা স্বাধীনতা পুরস্কার।
এরপর একে একে তার অর্জনের তালিকায় যোগ হয় এশিয়ার নোবেল বলে পরিচিত রামন ম্যাগসাইসাই পুরস্কার এবং সুইডেনের রাইট লাইভলিহুড অ্যাওয়ার্ডের মতো বড় বড় সব আন্তর্জাতিক সম্মাননা। কিন্তু মজার ব্যাপার হলো এত সব আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার পরেও তিনি কিন্তু সবসময় একটা সাদামাটা জীবন যাপন করতেন। আর জীবনের একদম শেষ দিন পর্যন্ত ২০২৩ সালের ১১ এপ্রিল তার মৃত্যুর আগ পর্যন্ত দেশের যে কোনো জাতীয় ইস্যুতে তিনি ছিলেন একজন অক্লান্ত আর সোচ্চার কণ্ঠ। ডাক্তার জাফরুল্লাহ চৌধুরীর জীবনটা আমাদের সামনে আসলে এই একটা প্রশ্নই রেখে যায়, একটা সঠিক সিদ্ধান্ত, অদম্য সাহস আর মানুষের প্রতি গভীর ভালোবাসা দিয়ে একজন ব্যক্তি একটা জাতির জন্য ঠিক কতটা করতে পারেন, তার জীবনটাই তো তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত।